রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। গাজা নিয়ে শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্রেট সরকারের ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, জানুয়ারি থেকে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে গাজা ও পশ্চিম তীর আলাদা করার যেকোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর। কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গাজায় চলমান যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজার জন্য শিগগিরই শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারি থেকেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। এই ধাপে গাজায় দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অরাজনৈতিক ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছেন নেতানিয়াহু। বিশেষ করে হামাস নিরস্ত্রীকরণের প্রস্তাব নিয়ে সন্দিহান তিনি। এদিকে গাজা ও পশ্চিম তীর আলাদা করার যেকোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পশ্চিম তীর ও গাজা একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়, এগুলো ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিভাজ্য অংশ। অন্যদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার গাজা যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে আসা 2 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আইডিএফ এর দাবি, তারা এমনভাবে এগোচ্ছিল যা সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারাও। কূটনৈতিক তৎপরতার মধ্যে ইউক্রেনে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার ফ্লোরিডায় 2 প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন তারা। জেলেনস্কির দাবি, প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কাজ প্রায় 90% সম্পন্ন, শতভাগ প্রস্তুত করাই কিয়েভের লক্ষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, নতুন বছরের আগেই উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে মস্কো ও কিয়েভের অবস্থানের ব্যবধান এখনও স্পষ্ট। জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তা ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন। আলোচনায় ধীর কিন্তু স্থির অগ্রগতির কথা জানালেও ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে জেলেনস্কির প্রস্তাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া। জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া ডনবাস অঞ্চলের যে অংশগুলো দখলে নিতে পারেনি সেখানে একটি নিরস্ত্রীকৃত ফ্রি ইকোনমিক জোন গঠনের বিষয়টি আলোচনায় থাকতে পারে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারা। ফ্লোরিডায় বৈঠক শেষে ফেরার পর রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের উদ্যোগে জোরদার হয়েছে এই যোগাযোগ। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আলোচনাকে ইতিবাচক বললেও ইউক্রেনের বিরুদ্ধে আলোচনা বানচালের অভিযোগ তুলেছেন। কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। খার্কিভের রুশ হামলায় শীর্ষ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া ইউক্রেনের মধ্যাঞ্চলীয় চেরকাসি অঞ্চলের উমান শহরে ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর জানান, হামলায় অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের এক তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তাদের দাবি, স্ট্রোম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, এই শোধনাগার দক্ষিণ রাশিয়ায় তেল পণ্যের অন্যতম সরবরাহকারী এবং রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহে জড়িত। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তের জেরে 30টি মার্কিন প্রতিষ্ঠান ও 10 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। তাইপে ইস্যুতে সীমা অতিক্রম করলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনের বাড়তে থাকা চাপের মধ্যে এবার অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বে বিপাকে পড়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দ্বীপটির আইনসভা।
আগামী বছরের ১৯ মে এ বিষয়ে চূড়ান্ত ভোটাভুটির কথা রয়েছে। তাইওয়ানে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। সম্প্রতি দ্বীপটির কাছে $১,১১০ কোটি অস্ত্র বিক্রির মার্কিন অনুমোদন সেই আগুনে ঘি ঢালে। এর জেরে এবার বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। স্থানীয় সময় শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বোয়িংয়ের সেন্ট লুইস শাখা, নর্থরপ গ্রুম্যান সিস্টেমস কর্পোরেশন, L3 হ্যারিস মেরিটাইম সার্ভিসেস এবং লার্জারাস AI সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। ঘোষণা অনুযায়ী ওই প্রতিষ্ঠানগুলোর চীনে থাকা সম্পদ জব্দ করা হবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান, অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহী। তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাইপেকে অস্ত্র দেওয়ার বিপজ্জনক চেষ্টা বন্ধে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। এদিকে চীনের বাড়তে থাকা চাপের মধ্যেই এবার অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বে বিপাকে পড়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। তার বিরুদ্ধে তাইওয়ানের সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনেছে বিরোধী দলগুলো। শুক্রবার প্রেসিডেন্ট লাইকে অভিশংসনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দ্বীপটির আইনসভা। প্রক্রিয়া অনুযায়ী আগামী বছরের ১৯ মে আইনসভায় অভিশংসনের ওপর চূড়ান্ত ভোট হওয়ার কথা রয়েছে। সিরিয়ার হোমস প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হন অন্তত ১৮ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার ওয়াদি আল দাহাব এলাকার একটি মসজিদে জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, নামাজ চলাকালে এক ব্যক্তি বোমা সহ ভিতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জাতিসংঘের পাশাপাশি তুরস্ক, ফ্রান্স সহ নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। হরমুজ প্রণালীতে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, জ্বালানি পাচারের অভিযোগে নৌবাহিনীর অভিযানে ট্যাংকারটি আটক করা হয়। বিপ্লবী গার্ডের নৌবাহিনী ট্যাংকারটিতে প্রায় ৪০ লাখ লিটার অর্থাৎ প্রায় ২৫,০০০ ব্যারেল পাচারকৃত জ্বালানি বহনের প্রমাণ পেয়েছে। অভিযানে ট্যাংকারটির ১৬ জন বিদেশি ক্রুকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। তবে ক্রুদের জাতীয়তা কিংবা ট্যাংকারটি কোন দেশের তা জানা যায়নি। এই অভিযানকে জ্বালানি পাচারকারীদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আঘাত বলে বর্ণনা করেছে দেশটি। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে আবার উত্তেজনা। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই কম্বোডিয়ার সীমান্ত এলাকায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। কম্বোডিয়ার অভিযোগ, এই হামলায় বেসামরিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছেন সাধারণ মানুষ। শনিবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যোগ দিতে পারেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী। দুপক্ষ একে অপরের সঙ্গে শর্তে সম্মত হলে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করা সম্ভব বলে জানান থাই প্রধানমন্ত্রী। দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আবারও উত্তেজনা। স্থানীয় সময় শুক্রবার কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় থাইল্যান্ড। থাই বিমান বাহিনীর দাবি, নং চান গ্রাম নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। কম্বোডিয়ার অভিযোগ, নির্বিচারে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে থাইল্যান্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, উত্তর পশ্চিমাঞ্চলীয় বান্তে মিয়ানচে প্রদেশে F-16 যুদ্ধবিমান থেকে প্রায় ৪০টি বোমা বর্ষণে আহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। চলমান হামলার মধ্যেই সীমান্ত চৌকিতে টানা তৃতীয় দিনের মতো আলোচনায় বসেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিনিধিরা। শনিবার আলোচনায় যোগ দিতে পারেন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীও। থাই প্রধানমন্ত্রী জানান, দুপক্ষ একে অপরের শর্তে সম্মত হলে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করা সম্ভব। তার মতে এটি হবে শেষ চুক্তি, যাতে শান্তি ফিরে আসে এবং বাস্তুচ্যুত মানুষ আবার ঘরে ফিরতে পারে। চলমান সংকট নিরসনে আলাদাভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। তবে এখনও স্থায়ী যুদ্ধবিরতির কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। উত্তর কোরিয়ায় আগামী ৫ বছর ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে তাকে বড় সামরিক সরঞ্জাম কারখানা পরিদর্শন করতে দেখা যায়। কেআরটি জানায়, ২০২৫ সালের শেষ প্রান্তিকে কিম জং উন দেশটির প্রধান সামরিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। প্রচারিত স্থির চিত্রে তাকে কারখানার ভেতরে কর্মকর্তাদের সঙ্গে ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ পর্যবেক্ষণ করতে দেখা যায়। পরিদর্শনকালে কিম বলেন, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উৎপাদন খাত উত্তর কোরিয়ার যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা জোরদারে সর্বোচ্চ গুরুত্ব বহন করে। কেআরটি আরও জানায়, তিনি সামরিক শিল্প আধুনিকায়নের খসড়া নথিতে অনুমোদন দিয়েছেন, যা ২০২৬ সালের শুরুতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ পার্টি কংগ্রেসে উপস্থাপন করা হবে।
সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সোমালিল্যান্ডের সঙ্গে একটি যৌথ ঘোষণাপত্রে সইয়ের মাধ্যমে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, এই উদ্যোগটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সোমালিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে এ পদক্ষেপকে দেশের সার্বভৌমত্বের ওপর আক্রমণ ও অবৈধ কাজ বলে আখ্যা দেয়। বিবৃতিতে সোমালিল্যান্ডকে সোমালিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করা হয়। জুনিয়র সেনাদের সমকামিতায় বাধ্য, হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগে ইসরায়েলি বিমান বাহিনীর 7 সেনাকে আটক করা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, এই সেনারা বিমান বাহিনীর অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিটে মোতায়েন ছিল। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল আরও জানিয়েছে, গতকাল রাতে এই 7 সেনাকে আটক করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মিলিটারি পুলিশ জানিয়েছে, দীক্ষ অনুষ্ঠানের সময় গুরুতর কাজ করার অপরাধে ওই সেনাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। হিব্রু ভাষায় গণমাধ্যমকে পুলিশ বলেছে, 136 নম্বর এয়ার ডিফেন্স ব্যাটালিয়নের সিনিয়র সেনারা কয়েকজন জুনিয়র সেনার সঙ্গে গুরুতর অপরাধ করেছে। সংবাদ মাধ্যম ইয়ানাত নিউজ জানায়, কয়েক সপ্তাহ ধরে অন্তত 10 জন জুনিয়র সেনার সঙ্গে খারাপ কিছু করা হয়েছে, যার মধ্যে সমকামিতায় বাধ্য করার অভিযোগও আছে। এছাড়া তারা হেনস্থা, মারধর, হুমকি ও যৌন অপরাধও করেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত এখনো প্রাথমিক অবস্থায় আছে, তাই তারা এই ব্যাপারে এই মুহূর্তে মন্তব্য করতে পারবে না। তবে এসব ঘটনায় জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে বলে জানিয়েছে তারা। পারস্য উপসাগরে কেশম দ্বীপের কাছে চোরাচালানের অভিযোগে 40 লাখ লিটারেরও বেশি তেল বহনকারী একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। একই সঙ্গে ওই ট্যাঙ্কারের 16 নাবিককেও আটক করা হয়েছে। ইরানের রাষ্ট্র টেলিভিশন প্রেস টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইরানের হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতাবা গাহরেমনি শুক্রবার জানিয়েছে, গত বুধবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এই ট্যাঙ্কারটি আটক করে। জ্বালানি চোরাচালান রোধ এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসাইন মোহসেনি এজের নির্দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, 7,000 বিলিয়ন ইরানি রিয়াল বেশি মূল্যের জ্বালানি সহ তেল ট্যাঙ্কারটি সরকার কর্তৃক অধিগ্রহণ করা হবে এবং ট্যাঙ্কারে থাকা 16 জন বিদেশি ক্রু সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের ইতোমধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে IRGC। এদিকে জব্দকৃত ট্যাঙ্কারটির নাম বা কোন দেশের এবং আটক ক্রুদের নাগরিকত্বের বিষয়ে কোনো তথ্য জানায়নি ইরানি কর্তৃপক্ষ। প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে ইরান সামুদ্রিক টহল জোরদার করেছে, বিশেষ করে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের কাছের জলসীমায়, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট। এর আগে গত সপ্তাহে ওমান উপসাগরে 60 লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী আরেকটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করে ইরানি বাহিনী। গত নভেম্বরেও সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুরের দিকে যাওয়ার পথে একটি তেলের ট্যাঙ্কার আটক করে ইরান। এছাড়াও গত 10 আগস্ট পারস্য উপসাগরে চোরাচালানের অভিযোগে 20 লাখ লিটারেরও বেশি তেল বহনকারী একটি ট্যাঙ্কার এবং ট্যাঙ্কারের 17 নাবিককে আটক করে দেশটি। পশ্চিম তীরে ফিলিস্তিনির হামলায় 2 ইসরায়েলি নিহত। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের এক ফিলিস্তিনি ব্যক্তির ছুরিকাঘাত এবং গাড়ি চাপায় ইসরায়েলি এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। শুক্রবার ঘটনার পর পুলিশ হামলাকারীকে গুলি করে ও পরে হাসপাতালে নিয়ে যায়। এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে এটি একটি ধারাবাহিক সন্ত্রাসী হামলা, যা শুরু হয় বেইত শোয়ান শহরে। সেখানে এক পথচারীকে গাড়ি চাপা দেওয়া হয়। বিবৃতিতে আরো বলা হয়, বেইত শিয়ানের পরে রোড 71 কাছে একটি তরুণীকে ছুরিকাঘাত করা হয়। এরপর আফুলার মাউন্ট জংশনের কাছে এক বেসামরিক পথচারীর হস্তক্ষেপের পর সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে গোলাগুলি হয়। পুলিশ জানায়, হামলাকারীকে পরে হাসপাতালে নেওয়া হয়েছে। এই হামলার একদিন আগে পশ্চিম তীরে বেসামরিক পোশাকে থাকা এক ইসরায়েলি সামরিক রিজার্ভ সদস্য তার গাড়ি দিয়ে এক ফিলিস্তিনি ব্যক্তিকে চাপা দেন।
অধিকৃত পশ্চিম তীরের একটি সড়কের পাশে নামাজরত এক ফিলিস্তিনির উপর গাড়ি চালিয়ে দিয়েছেন ইসরায়েলি একজন রিজার্ভ সৈন্য। বৃহস্পতিবার পশ্চিম তীরে অল টেরেন ভেহিকল নামের ওই গাড়ি চালিয়ে দেন তিনি। এই সময় ইসরায়েলি ওই সৈন্যের পিঠে রাইফেল দেখা যায়। পরে ফিলিস্তিনি ওই ব্যক্তি সেখান থেকে দ্রুত চলে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নামাজরত মুসল্লির উপর গাড়ি চালিয়ে দেওয়ায় নৃশংস ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অনেকেই ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এক ফিলিস্তিনি ব্যক্তিকে গাড়ি চাপা দেওয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সশস্ত্র এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন। ওই ব্যক্তি ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সৈন্য। ঘটনার পর তার সামরিক দায়িত্ব বাতিল করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রিজার্ভ সৈন্য হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনীর অর্পিত দায়িত্বের গুরুতর লঙ্ঘন করায় তার অস্ত্র জব্দ করা হয়েছে। হামলার পর ওই ফিলিস্তিনি ব্যক্তি ঘটনাস্থল থেকে হাসপাতালে যান। গুরুতর আহত না হওয়ায় বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। ভুক্তভোগীরা বাবা মাজদি আবু মোখো বলেছেন, হামলার পর তার ছেলের দুই পায়ে ব্যথা শুরু হয়েছে। ওই সৈন্য তার ছেলেকে লক্ষ্য করে পেপার স্প্রে নিক্ষেপ করেছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও ইসরায়েলি ওই রিজার্ভ সৈন্যকে পেপার স্প্রে নিক্ষেপ করতে দেখা যায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি কে মোখো বলেছেন, হামলাকারী একজন বসতি স্থাপনকারী। তিনি গ্রামের কাছে একটি তল্লাশি চৌকি স্থাপন করেছেন। অন্য বসতি স্থাপনকারীদের সঙ্গে পশুচারণের জন্য তিনি প্রায় মাঠে আসেন। এ সময় তিনি রাস্তা অবরোধ করেন এবং বাসিন্দাদের উস্কানিও দেন। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, দেশটির পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা। তিনি জোর দিয়ে বলেন, ইরানে উদ্ভাবিত দুইটি রেডিও ফার্মাসিউটিক্যালের মাধ্যমে 30 ধরনের ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ইসলামি বলেছেন, দেশটিতে ক্যান্সারের প্রকোপ ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে ক্যান্সার চিকিৎসায় কাজ করা বিভিন্ন মেডিকেল গ্রুপকে এক হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। এর মাধ্যমে ঔষধ উৎপাদনকারীরা রোগীদের আরো দক্ষভাবে চিকিৎসা পেতে সহায়তা করতে পারে বলে মত তার। তিনি আরো বলেন, সম্প্রতি দেশটিতে উৎপাদিত রেডিও ফার্মাসিউটিক্যাল গুলো বিশ্বের অন্যতম সেরা। ইসলামি যোগ করেন, আমরা গর্বিত যে ইরানের মানুষ এসব ঔষধের সুফল ভোগ করতে পারছে। ইসলামি বলেন, ইরানে এমন দুইটি রেডিও ফার্মাসিউটিক্যাল রয়েছে যা 30 ধরনের ক্যান্সারের চিকিৎসায় কার্যকর। চিকিৎসা ক্ষেত্রে এই সাফল্য ইরানের জন্য অত্যন্ত গৌরবের বলেও উল্লেখ করেন তিনি। ইরান বিশ্বের অন্যতম শীর্ষ রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদনকারী দেশ। দেশটি রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য প্রায় 70 ধরনের রেডিও ফার্মাসিউটিক্যাল তৈরি করে। পশ্চিমা বিশ্বের বহুমাত্রিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এই খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে। স্থানীয় চাহিদা মেটাতে জীবন রক্ষাকারী ওষুধ বহু দেশে রপ্তানি করছে ইরান। উন্নত রেডিও ফার্মাসিউটিক্যাল, পেপটাইড ভিত্তিক ঔষধ এবং আলফা এমিটার উন্নয়নে গবেষণা এবং জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালাচ্ছে দেশটি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা অব্যাহত রেখেছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। শুক্রবার ভোরে রামাল্লাহ শহরের পূর্বে একটি ফিলিস্তিনি ভেড়ার খামারে হামলা চালিয়ে ফিলিস্তিনি শ্রমিকদের মারধর এবং প্রায় 150টি ভেড়া লুটে নিয়ে যায়। স্থানীয় সূত্রের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানায়, অবৈধ বসতি স্থাপনকারীরা রামাল্লার পূর্বাঞ্চলের দেইর দিবওয়ান শহরে হানা দেয়। তারা জোরপূর্বক খামারে প্রবেশ করে সেখানে কর্মরত 2 শ্রমিককে মারধর করে এবং পরে ভেড়াগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় সূত্র জানিয়েছে, দেইর দিবওয়ান শহরটি দীর্ঘদিন ধরেই চরমপন্থী অবৈধ বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর আগেও সেখানে ভেড়া চুরি, যানবাহন এবং দোকানে অগ্নিসংযোগ এবং ফিলিস্তিনিদের উপর সরাসরি হামলার একাধিক ঘটনা ঘটেছে। বর্তমানে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরে প্রায় 7,50,000 অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছে। এর মধ্যে শুধু পূর্ব জেরুজালেমেই প্রায় 2,50,000 বসতি স্থাপনকারী রয়েছে। তারা প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে জমি এবং বসত ভিটা ছাড়তে বাধ্য করে। ফিলিস্তিনি সরকারি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন জানায়, গত নভেম্বর মাসে অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণ ও তাদের সম্পদে 621টি হামলা চালিয়েছে।
এবার 5 লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কলকাতার বাংলাদেশের উপদূতাবাসদের সামনে আবারও বিক্ষোভ করেন তারা। শুক্রবার রাজ্য বিজেপির বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ হয়। এ সময় আগামী জানুয়ারিতে 5 লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি জমা দিয়েছে বিজেপি ও সাধু সন্ন্যাসীদের এক প্রতিনিধি দল। তার আগে মিশন থেকে প্রায় 200 মিটার দূরে বেগবাগান মোড়ে বিক্ষোভ থেকে ওই হুমকি দিয়েছে শুভেন্দু। কলকাতার শিয়ালদাহ স্টেশন চত্বর থেকে গেরুয়া কাপড় পরা সাধু সন্তানদের নিয়ে একটি মিছিল শুরু হয়। মিছিলটি বাংলাদেশের উপদূতাবাসের দিকে অগ্রসর হলে বেহালা বাগান মোড়ে কলকাতা পুলিশ সেটি আটকে দেয়। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় 30 মিনিট ডেপুটি হাই কমিশনারের কার্যালয়ে বৈঠকের পর শুভেন্দু অধিকারী এবং প্রতিনিধি দলের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। উপদূতাবাস থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, আমাদের দাবিগুলো ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিতে দূতাবাসে এসেছিলাম। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার নামে এই যুদ্ধ জাহাজের নামকরণ করা হয়েছে ট্রাম্প ক্লাস। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী নৌবাহিনীর বিশেষ নৌবহর গোল্ডেন ফ্লিটের অংশ হিসেবে নির্মিত এই রণতরী হবে পূর্বের যে কোনো মার্কিন নির্মিত যুদ্ধ জাহাজের চেয়ে বড়, দ্রুততম এবং 100 গুণ বেশি শক্তিশালী। যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের মতো পরাশক্তির সঙ্গে টেক্কা দিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী তৈরির ঘোষণা দিয়েছে। এরই মধ্যে ট্রাম্প ক্লাস ব্যাটলশিপ হবে ইতিহাসের প্রথম গাইডেড মিসাইল ব্যাটলশিপ, যা পারমাণবিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এই যুদ্ধ জাহাজের মূল লক্ষ্য হবে শক্তি প্রদর্শন, আক্রমণাত্মক হামলা পরিচালনা এবং সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিশ্চিত করা। ট্রাম্প ক্লাস হবে এক নতুন ধরনের বৃহৎ সারফেস কম্ব্যাট্যান্ট, যার ধ্বংস ক্ষমতা হবে এ পর্যন্ত সমুদ্রে চলাচল করা যে কোনো যুদ্ধ জাহাজের চেয়ে বেশি। দাবি করা হয়েছে এটি আগের শ্রেণীর জাহাজের তুলনায় 80 গুণ বেশি দূরত্বে শত্রুকে আঘাত হানতে সক্ষম হবে। এই রণতরীতে থাকছে বড় আকারের মিসাইল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, যার মাধ্যমে দীর্ঘ পাল্লার হাইপারসনিক হামলা চালানো যাবে এমন কৌশলগত লক্ষ্যবস্তুতে যেগুলো বর্তমান নৌবহরের আওতার বাইরে। প্রয়োজন অনুযায়ী এটি এককভাবে পরিচালিত হতে পারে। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হতে পারবে কিনা নিজস্ব সার্ফেস অ্যাকশন গ্রুপের নেতৃত্ব দিতে পারবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, নতুন প্রজন্মের এই যুদ্ধ জাহাজগুলোতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ আরো ভয়াবহ মারণাস্ত্র সংযোজন করা হবে, যা এগুলোকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভবিষ্যৎ ফ্ল্যাগশিপে পরিণত করবে। সম্পূর্ণ যুক্তরাষ্ট্র নির্মিত প্রতিটি জাহাজের ওজন হবে 30 থেকে 40 হাজার টন। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, এই রণতরীগুলো হবে এখন পর্যন্ত তৈরি সবচেয়ে বড় ও ভারী যুদ্ধ জাহাজ। বিশেষ করে নৌযুদ্ধের জন্য এগুলো হবে সবচেয়ে শক্তিশালী এবং ভারী সাঁজোয়া যুদ্ধ জাহাজ। তার দাবি অনুযায়ী ট্রাম্প ক্লাস আগের আইওয়া শ্রেণীর তুলনায় 100 গুণ বেশি শক্তিশালী। এই অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলোতে আরও থাকবে ইলেকট্রনিক রেলগান, ক্রুজ মিসাইল এবং বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার প্রযুক্তি। এসব যুদ্ধ ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।